আসসালামু আলাইকুম এন্ড গুড ডে ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। অনার্স তৃতীয় বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়ব এন্টারপ্রেনিয়রশিপ, অর্থাৎ ব্যবসা উদ্যোগ বা শিল্প উদ্যোগ, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটা কোর্স। তো ব্যবসা উদ্যোগ বা শিল্প উদ্যোগ সম্পর্কে প্রিভিয়াস ক্লাসে আমরা প্রিলিমিনারি ডিসকাশন করেছি। দেন আমরা যেগুলো দেখেছি তার মধ্যে ছিল ডেফিনেশন, ছিল এন্টারপ্রেনিয়রশিপ ডেফিনেশন দেখেছি। দেন আমরা ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এন্টারপ্রেনিয়রশিপ বেসিক্যালি এই সাবজেক্টটা পাশ্চাত্য জগতে খুবই পরিচিত একটা সাবজেক্ট এবং অনেক আগে থেকেই সেখানকার পাঠ্যপুস্তকে সংশ্লিষ্ট। অর্থাৎ আমরা যদি পাশ্চাত্যের পাঠ্যপুস্তক বিশ্লেষণ করি তাহলে দেখব হচ্ছে এন্টারপ্রেনিয়রশিপ অনেক আগে থেকেই তাদের পাঠ্যপুস্তকে খুবই সিগনিফিকেন্ট একটা বিষয় হিসাবে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। তো বেসিক্যালি উদ্যোগ উদ্যোগ বিষয়টা সর্বপ্রথম প্রচলন করেন একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, রিচার্ড ক্যান্টিলন সর্বপ্রথম উদ্যোগ ধারণাটা প্রচলন করেন 1755 সালে। রিচার্ড ক্যান্টিলন উদ্যোগ ধারণাটি প্রচলন করার পর আজ অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখেছি আজকে পর্যন্ত উদ্যোগ বা উদ্যোগের কিরকম ডেভেলপমেন্ট হয়েছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড আলোচনা করেছি। দেন আমরা আলোচনা করেছি হচ্ছে এন্টারপ্রেনিউরাল প্রসেস, অর্থাৎ শিল্প উদ্যোগ প্রক্রিয়া। তো বেসিক্যালি শিল্প উদ্যোগ প্রক্রিয়া আমরা কমপ্লিট করিনি। দেন দেন আমরা আজকে হচ্ছে শিল্প উদ্যোগ প্রক্রিয়া দেখবো। দেন এছাড়াও পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো চলো আজকে ক্লাস শুরু করি। এন্টারপ্রেনিউরশিপ, দেন আমরা দেখেছি হচ্ছে কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করেছি যে ফরাসি অর্থনীতিবিদ রিচার্ড ক্যান্টিলন 1755 সালে বেসিক্যালি ইন্ট্রোডিউস করে। দেন অনেক ডেভেলপমেন্ট হয়, অনেক ডেভেলপমেন্টে যারা ছিল অ্যাডাম স্মিথ ছিল, দেন হচ্ছে ব্যাপটিসে ছিল, দেন হচ্ছে জন স্টুয়ার্ট মিল, এরপরে জন কার্ল মিনজার, সুমপিটার ছিল, ডেভিড ম্যাকলেল্যান্ড ছিল। পরবর্তীতে আমরা যেটা করেছি এন্টারপ্রেনিউরাল প্রসেস নিয়ে কথা বলেছি যে একজন উদ্যোক্তা যদি উদ্যোগ শুরু করতে চায়, বেসিক্যালি এটা খুবই চ্যালেঞ্জিং একটা টাস্ক। তো এটা শুরু করতে চাইলে যেটা হচ্ছে যে তার পার্সোনাল কোয়ালিটি লাগবে, নিজস্ব গুণাবলীর মূল্যায়ন করতে হবে। দেন হচ্ছে কি অপরচুনিটিস, আইডেন্টিফাইং দ্য অপরচুনিটিস, ব্যবসায়িক সুযোগ চিহ্নিতকরণ করতে হবে এবং হচ্ছে অ্যাসেসমেন্ট করতে হবে। পরে কি ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন। এই পর্যন্ত আমরা আমরা তোমাদেরকে করিয়েছি। এরপরের যেই পয়েন্টগুলো রয়েছে, অর্থাৎ 6টা স্টেপ রয়েছে, 6টা স্টেপের মধ্যে পরের যে স্টেপগুলো রয়েছে সেগুলো হচ্ছে সে যখন প্ল্যানিং হয়ে যাবে, প্ল্যানিং হয়ে গেলে যে যেটা হচ্ছে যে প্রয়োজনীয় সম্পদ নির্ধারণ করা। অর্থাৎ বেসিক্যালি একটা অর্গানাইজেশন বা একটা অর্গানাইজেশন সেট আপের জন্য ইকোনমিক্স এর ভাষায় যেটা হচ্ছে যে চার ধরনের সম্পদ রয়েছে: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। তো এই চারটাই হচ্ছে উৎপাদনের উপকরণ। তো উৎপাদনের উপকরণগুলোকে একত্রিত করতে হবে এবং হচ্ছে প্রয়োজনীয় যেই সম্পদ বলতে বেসিক্যালি উৎপাদনের উপকরণ এবং হচ্ছে যদি অন্যান্য সংশ্লিষ্ট বিষয় থাকে তাহলে এই বিষয়গুলোকে কি করতে হবে, নির্ধারণ করতে হবে। দেন প্রয়োজনীয় সম্পদ নির্ধারণ করা হয়ে গেলে নতুন প্রতিষ্ঠান, অর্থাৎ নতুন প্রতিষ্ঠান নির্ধারন করতে হবে। উদ্যোগের ক্ষেত্রে যেই বিষয়গুলো হয় যে ইনোভেটিভ হয় বিষয়গুলো, ইনোভেটিভ হয়। তো ইনোভেটিভ বিষয়ের ক্ষেত্রে যেটা হয় যে নতুনত্ব থাকে, অর্থাৎ নতুন কোনো বিষয় নিয়েই বেসিক্যালি রান করা হয়। তো এরপরের যে বিষয়টা রয়েছে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনা, অর্থাৎ যেই প্রতিষ্ঠানটা
প্রতিষ্ঠা করা হলো এইটার কি প্রপার ম্যানেজমেন্ট করা। দেন শুধু উদ্যোগ গ্রহণ করলেই তো হবে না, বা প্রপার বেসিকলি উদ্যোগ গ্রহণ করে এটাকে কি সাকসেসফুল স্টেজে নিয়ে যেতে হবে। সাকসেসফুল স্টেজে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, প্রপার ম্যানেজমেন্ট, অর্থাৎ উদ্যোগ গ্রহণ করার পরেও যেই বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে যে ম্যানেজ করে এবং হচ্ছে একেবারে শেষ সাকসেস পর্যন্ত বিষয়টাকে নিয়ে যাওয়া। দেন আমরা খুব সিগনিফিকেন্ট একটা কোশ্চেন পড়বো, সেটা হচ্ছে যে তোমাদের 2012 সালে এসেছিল। তো এটা হচ্ছে যে শিল্প উদ্যোগের ক্ষেত্রে আগ্রহের কারণ, ইন্টারেস্টটা কেন, পিপলের বেসিকলি ইন্টারেস্টটা কেন। তো ইন্টারেস্ট কেন হওয়ার ক্ষেত্রে আমি কয়েকটা প্র্যাকটিক্যাল বিষয় বলি। তোমরা দেখো যে খুব ফ্যামিলিয়ার ফিগার যদি আমরা বলি, তোমরা জ্যাক মাকে দেখো এবং হচ্ছে যেটা দেখতে পারো যে মার্ক জুকারবার্গকে দেখতে পারো। দেন হচ্ছে যে বিল গেটস, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য সাকসেসফুল ফেইলোর। তো তিনি কিন্তু কলেজ ড্রপ আউট। তো বেসিকলি আমরা যদি ওনার কথা বলি, বিল গেটস এর কথা বলি, তাহলে যেটা হচ্ছে যে কলেজ ড্রপ আউট হয়ে, অর্থাৎ কলেজ ডিগ্রি নিয়ে যারা বেরিয়েছে, তারা কিন্তু তারা হচ্ছে ওই মাইক্রোসফটে চাকরি করেছে। যদি ইঞ্জিনিয়ার হিসাবে বের হয় তাহলে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং করে, অর্থাৎ বা অ্যাকাউন্টস হলে কোম্পানি অ্যাকাউন্টস মেনটেন করার জন্য। তাহলে একজন উদ্যোক্তা কি করছে, তার সারাউন্ডিংসে সবাইকে জব প্রোভাইড করছে। আর একজন হচ্ছে জব সিকার, অর্থাৎ জব সিকারের লাইফ হচ্ছে লিমিটেড, কোম্পানি যা দিবে, অর্থাৎ একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইনকাম। আর একজন এমপ্লয়ার কি, সে তো নিজের জন্য ইনফিনিটি এবং হচ্ছে কত কত ফ্যামিলির জন্য, সোসাইটির জন্য, দেশের জন্য, অ্যাজ এ হোল কি সারা ওয়ার্ল্ডের জন্য কন্ট্রিবিউট করছে। তো আগ্রহের কারণ, আর অপোজিট বিষয়ে চ্যালেঞ্জটাও কিন্তু অনেক বেশি। চ্যালেঞ্জটা কি, অর্থাৎ ফেল করতে পারে। ফেল করলে কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে অস্তিত্বই থাকে না। তো সেটা কিন্তু অনেক রিস্কি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে উদ্যোগ। ব্যক্তিগত পর্যায়ে উদ্যোগের যে বিষয়টা হচ্ছে ফার্স্ট, নিজের চিন্তায় কিছু করা মানুষের, অর্থাৎ স্বাধীন চেতা মানুষ। কিছু 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 মানুষ হয় যারা হচ্ছে স্বাধীন চেতা। আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে সবাই স্বাধীন চেতা বা স্বাধীনভাবে থাকতে স্বাধীনতাকে পছন্দ করে না এমন কোনো মানুষই নেই। তো সেই স্বাধীন চেতা মানুষ এবং হচ্ছে নিজের চিন্তায়, অর্থাৎ নিজের চিন্তাটাকে, নিজের স্বপ্নটাকে বাস্তব দেয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় সাকসেস। তো এই এই সফলতা বেসিক্যালি সবাই পায় না বা সবাই করতে পারে না। তো কিউরিওসিটির বা শিল্প উদ্যোগের আগ্রহের কারণ হচ্ছে যে যারা এই এই সাহসিকতা বা এই মানসিকতা নিজেদের মধ্যে প্রিজার্ভ করে, তারা হচ্ছে যে নিজের চিন্তায় কিছু করতে হবে, তারা হচ্ছে বেসিক্যালি শিল্প উদ্যোগের ক্ষেত্রে আগ্রহী হয়। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে নিজেকে প্রকাশ করা, এক্সপ্লোর ইয়োরসেলফ, ওন সেলফ, নিজেকে প্রকাশ করা। অর্থাৎ একটা মানুষের অনেক চিন্তা, অনেক প্ল্যান পরিকল্পনা রয়েছে। তো বেসিক্যালি সে যদি উদ্যোগ গ্রহণ না করে, তাহলে এই চিন্তা বা এই এক্সপ্লোর ওন সেলফটা কি হবে, নিজের মধ্যেই থেকে যাবে। অর্থাৎ এইটার প্রকাশ হবে না, এইটা নিজের মধ্যে থেকে একসময় কি হয়ে যাবে, ওই হারিয়ে যাবে। তাহলে এই এই বিষয়টাকে যদি উদ্যোগের পর্যায়ে, অর্থাৎ উদ্যোগ গ্রহণের পর্যায়ে নিয়ে আসা যায়, তখন কিন্তু দেখা যায় যে যেটা হচ্ছে যে কেউ একজন যদি উদ্যোগ গ্রহণ করে এবং সেটা যদি এগোয়, তখন কিন্তু দেখা যায় অনেকেই ইনভেস্ট করতে চায়, ইনভেস্টার এবং টাকা এবং আদার্স বিষয়গুলো কিন্তু প্রতিষ্ঠান যদি একটু দাঁড় করিয়ে দেওয়া যায়, অর্থাৎ মানুষ তো যেই জোনটুকু ভয় পায় সেটা যদি সাহস করে কেউ একজন এগিয়ে নিয়ে যেতে পারে, লিড করতে পারে, তখন তখন কিন্তু দেখা যায় যে পরবর্তীতে সবাই ইনভেস্ট করতে চায়, সবাই আসতে চায়, সবাই পার্টিসিপেট করতে চায়। আর বেসিক্যালি ভয়টা থাকে হচ্ছে যে যদি ফেল করি তখন কি হবে।
দেন হচ্ছে নিজেকে প্রকাশ করা। এরপরে ব্যক্তিগত স্বাধীনতা, উদ্যোক্তা তো হচ্ছে 100% ব্যক্তিগত স্বাধীনতা ভোগ করে বাহ্যিকভাবে। বাহ্যিকভাবে এইটা আমি কেন বললাম যে বাহ্যিকভাবে 100%, অর্থাৎ বেসিকলি তার কোনো ধরা বাঁধা কিছু নেই, কিন্তু সে নিজের মধ্যে কিন্তু স্বাধীনতাটাকে এনজয় করে। অর্থাৎ যেটা হচ্ছে স্বাধীনতার অপব্যবহারটা সে করে না। এইটা বিষয়টা হচ্ছে যে সে স্বাধীন, কিন্তু একজন উদ্যোক্তাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। অর্থাৎ টিপিক্যাল যে লাইফ রয়েছে বা টিপিক্যাল যে জব লাইফ রয়েছে আর একজন উদ্যোক্তার লাইফ কিন্তু মোটেও এক না। অর্থাৎ একজন টিপিক্যাল পার্সনের লাইফের চেয়ে একজন উদ্যোক্তাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়, অনেক কাজ করতে হয়, এবং হচ্ছে তার স্বপ্ন নিয়ে সবসময় নিবেদিত থাকে। কিন্তু যেহেতু সে তার স্বপ্ন এবং সে তার নিজেকে প্রকাশ করার জন্য কাজ করছে, এই ক্ষেত্রে যেটা হয় যে এটা তার ভালো লাগা থাকে এবং হচ্ছে এখানে তার স্বাধীনতা থাকে। দেন এরপরের যে বিষয়টা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা। অর্থাৎ সমাজের জন্য কিছু করা, সমাজের জন্য কিছু করার বিষয় অনেক পার্সনই যেটা হয় যে শুরু থেকেই তারা হচ্ছে যে সোশ্যাল ওয়েলফেয়ার ওরিয়েন্টেড কিছু করতে চায়। এটা বেসিক্যালি যে যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বা যখন স্টাডি করে তখন হচ্ছে যে সমাজের জন্য কিছু করার একটা স্বপ্ন জাগ্রত হয়। তো সেই স্বপ্ন থেকেই বেসিক্যালি হচ্ছে যে তাহলে তো আমাকে কিছু করতে হবে। তখন কি করা যায় যে উদ্যোগ গ্রহণের একটা বিষয় সামনে চলে আসে। দেখো একজন উদ্যোক্তাকে আমরা দেখতে পাচ্ছি, মার্ক জুকারবার্গ। এখন এই যে তার যে প্ল্যাটফর্ম, অর্থাৎ ফেসবুক, তার এই প্ল্যাটফর্মে এখন হচ্ছে যে প্রফিট তো রয়েছেই, প্রফিট তো, অর্থাৎ এখন কিন্তু সে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে একটা মাধ্যম তৈরি করেছে। এটা কিন্তু এখন কি এই ফেসবুকটা কি বিজনেস মাধ্যম। অর্থাৎ একটা সময় ইউরোপ আমেরিকা এটা বিজনেসের অনেক সিগনিফিকেন্ট মাধ্যম থাকলেও এখন কমে আসছে, কিন্তু আমাদের দেশে ডে বাই ডে এখনো কি ফেসবুক অনেক বাড়ছে। অর্থাৎ ছোট ছোট স্মল বিজনেস, বেসিক্যালি স্মল আইটি রিলেটেড বিজনেসের ক্ষেত্রে ফেসবুক কি একটা হচ্ছে ওপেন ডোর করে দিয়েছে। অর্থাৎ এইখানে কিন্তু অনেক স্মল বিজনেস এইখানে কন্টিনিউ করছে। তো দেন হচ্ছে আমাদের দেশ, দেন হচ্ছে এইরকম অন্যান্য দেশ যারা রয়েছে লাইক আফ্রিকায়, তো কমিউনিকেশনের কারণে যেটা হচ্ছে যে সবাই বিজনেস করতে পারছে এবং হচ্ছে উদ্যোগ নেওয়ার সাহস পাচ্ছে। তো এই উদ্যোগের স্বপ্নদ্রষ্টা এই ভদ্রলোক জনাব মিস্টার মার্ক জুকারবার্গ। এর পরের যে টপিকটা আমরা দেখব সেটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে উদ্যোগ। প্রাতিষ্ঠানিক পর্যায়ে উদ্যোগ নিতে হলে যেই কাজগুলো আমাদের করতে হবে সেটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে উদ্যোগ, উচ্চ প্রতিযোগিতা। অর্থাৎ প্রাতিষ্ঠানিক পর্যায়ে উদ্যোগের ক্ষেত্রে কিন্তু উচ্চ প্রতিযোগিতা, আর যখন ইন্ডিভিজুয়ালি উদ্যোগ গ্রহণ করা হয় তখন প্রতিযোগিতার যে বিষয়টা হচ্ছে যদি যদি নতুন ইনোভেটিভ বিষয় হয় তাহলে কিন্তু প্রতিযোগী থাকে না। অর্থাৎ বিষয়টাই নতুন, কেউ ইন্ট্রোডিউস করবে এরপরে প্রতিযোগী আসবে। কিন্তু যদি বিষয়টা নতুন না হয়ে পুরানো হয় বা প্রাতিষ্ঠানিক স্টেজে হয় তাহলে কিন্তু প্রতিযোগী অলরেডি মার্কেটে অলরেডি প্রতিযোগী রয়েছে। দেন এই এই যে এই ক্ষেত্রে যেটা হয় যে উচ্চ প্রতিযোগিতা, তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে উদ্যোক্তাকে খুব সাবধানে, অর্থাৎ তার তার যে স্বপ্ন, তার যে ইস্টাবলিশমেন্ট খুব স্ট্র্যাটেজিক ওয়েতে ইমপ্লিমেন্ট করতে হয়। দেন হচ্ছে নতুন ব্যবসা উদ্ভাবন। আর প্রাতিষ্ঠানিক পর্যায়ে উদ্যোগ গ্রহণ করা কিন্তু তুলনামূলক ইজি। অর্থাৎ অলরেডি তারা প্রতিষ্ঠানে রয়েছে। তো এই ক্ষেত্রে যদি নতুন নতুন ব্যবসা উদ্ভাবন করে, লাইক আমরা আমরা আমাদের দেশের কয়েকটা অর্গানাইজেশনের কথা বলতে পারি। আমরা যদি স্কয়ারের কথা বলি তাহলে স্কয়ারের মিস্টার স্যামসন চৌধুরী, যিনি হচ্ছে এবং তার বন্ধুরা মিলে কি করেছেন, অর্থাৎ ছোট একটা প্রতিষ্ঠান, ছোট একটা ওষুধের ফার্ম করেছেন।
এটা ছিল তার সবাই কম্বাইনলি করা। এরপরে সব বন্ধুরা চলে গেল। তিনি তিনি কি করলেন, ব্যবসাটাকে রান করলেন। দেন আজকে কি এই ব্যবসাটা হচ্ছে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান করছে এবং হচ্ছে সবচেয়ে বড় একটা ওয়ান অফ দ্য বিগেস্ট বিজনেস অর্গানাইজেশন, এবং হচ্ছে এক্সপোর্ট করছে সারা পৃথিবীতে। মেডিসিন অর্থাৎ ফার্মেসি, ওষুধ, আমরা তো ওষুধ অর্থাৎ মেডিসিন ইন্ডাস্ট্রি বাংলাদেশে খুবই রেপিউটেড, এবং লাইক হচ্ছে বেক্সিমকো এবং হচ্ছে স্কোয়ার ইন্টারন্যাশনাল মার্কেটে খুবই স্বনামধন্য। এছাড়া আমরা বলতে পারি যে প্রাণ আরএফএল এর কথা বলতে পারি, যে ছোট টিউবওয়েলের বিজনেস শুরু করেন। তো ছোট টিউবওয়েলের বিজনেস শুরু করার পরে দেন হচ্ছে বিজনেস বাড়তে বাড়তে অর্থাৎ নতুন নতুন ব্যবসা উদ্বোধন, অর্থাৎ ছোট স্কোয়ার বলতেই আমরা কি বুঝি, ফার্মেসি বুঝি। আরএফএল বলতে আমরা যদি টিউবওয়েল, কিন্তু আসলে তো এরকম না। এখন ইলেকট্রনিক্স পণ্য তারা করছে, অর্থাৎ অন্যান্য অনেক পণ্যই তারা করছে। তো এইভাবে বিজনেসগুলো কি করে, নতুন নতুন ব্যবসা উদ্ভাবন করে এগিয়ে যায়। দেন হচ্ছে প্রযুক্তিগত উদ্ভাবন, অর্থাৎ প্রযুক্তিগত উদ্ভাবনের সাথে এগিয়ে যাওয়া, অর্থাৎ নতুন নতুন যে প্রযুক্তি আছে সেটাকে গ্রহণ করে, বা যদি এরকম হয় যে রিসার্চ টিম থাকে অর্গানাইজেশনের, রিসার্চ টিমের মাধ্যমে বা আর&ডি থাকে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, তারা হচ্ছে প্রযুক্তি উদ্ভাবন করে এগিয়ে যাওয়া। এটা বেসিক্যালি যেটা যারা করে সেটা হচ্ছে উন্নত দেশগুলো, আমেরিকা করে, ইউরোপ করে, বা জায়ান্ট দেশগুলো, চায়না করছে, রাশিয়া করছে, ওদের ক্ষেত্রে ওরা প্রযুক্তিগত উদ্ভাবন করে। এরপরে সাংগঠনিক নবায়ন, নতুন নতুন অর্গানাইজেশনের মাধ্যমে যেটা করা হয়, সাংগঠনিক স্ট্রাকচারকে রিইন্ট্রোডিউস করা হয় বা নবায়ন করা হয়। দেন হচ্ছে যে প্রতিক্রিয়াশীলতা, অর্থাৎ প্রতিনিয়ত কি হচ্ছে যে বিজনেস এনভায়রনমেন্ট, অর্থাৎ ডিউ টু গ্লোবালাইজেশনের কারণে অর্গানাইজেশন বা বিজনেস অর্গানাইজেশন একটা কম্পিটিটিভ স্টেজে চলে গেছে। তো দেন হচ্ছে যে এই যে কম্পিটিটিভ স্টেজ বা এই যে চেঞ্জেস গুলো হচ্ছে, তো এই ক্ষেত্রে কি করা, রেসপন্স করা। এই ক্ষেত্রে যদি রেসপন্স করা না হয় তাহলে কিন্তু বিজনেস কি করবে, ফল করবে। আর এইটাও কিন্তু রেসপন্স করা মানে হচ্ছে কি, উদ্যোগ গ্রহণ করা। অর্থাৎ এই এই জাতীয় রেসপন্স না করার কারণে কিন্তু অনেক অর্গানাইজেশন যাদেরকে আমরা ভুলে গেছি, লাইক আমরা নোকিয়ার কথা বলতে পারি। একসময় সেলফোন সেলফোন মার্কেটে যার একচ্ছত্র আধিপত্য ছিল, সেই নোকিয়াই হচ্ছে আজকে মার্কেট থেকে মার্কেটেই নেই, তার এক্সিস্টেন্সই নেই, বা সেটা হচ্ছে যে একদম লিমিটেড হয়ে গেছে। আমরা হয়তো এখন কিছু ফোন দেখতে পাই নোকিয়ার, সেটা খুবই লিমিটেড। এরপরের যেই টপিকটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা পড়বো হচ্ছে প্রাতিষ্ঠানিক শিল্প উদ্যোগের জন্য বিবেচ্য বিদ্যমান পরিস্থিতিগুলো কি আমরা পড়বো। প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে যেই বিদ্যমান পরিস্থিতি রয়েছে সেগুলো কি কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে ফার্স্ট, বিবেচ্য শিল্প উদ্যোগীয় পরিবেশের বৈশিষ্ট্য সমূহ। শিল্প উদ্যোগীয় পরিবেশের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেইগুলো। দেন হচ্ছে এখানে প্রথম যে কথাটা আমরা বলতে পারি সেটা হচ্ছে সর্বশেষ প্রযুক্তি। অর্থাৎ যেহেতু বিষয়টা প্রাতিষ্ঠানিক, তাহলে সেক্ষেত্রে সর্বশেষ প্রযুক্তি, অর্থাৎ লাস্ট যে প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তি অনুযায়ী কাজ করতে হবে। এখন তোমরা দেখো যে যেটা হচ্ছে যে এখন আমরা কি প্রসেসর বেসিস, অর্থাৎ কম্পিউটারের 4th জেনারেশন অনুযায়ী কি করছে, সিস্টেম সিস্টেম চলছে। তো সেই ক্ষেত্রে যদি এখন কোনো অর্গানাইজেশন, অর্থাৎ থার্ড জেনারেশন, অর্থাৎ আইসি প্রিপেয়ার, যে একটা সময় কিন্তু মার্কেটের অর্থাৎ ট্রানজিস্টার দিয়ে যে কম্পিউটারগুলো তাদের রাজত্ব ছিল, এরপর হচ্ছে আইসি দিয়ে যে প্রিপেয়ার্ড কম্পিউটারগুলো তারা রাজত্ব করেছে। দেন হচ্ছে এখন কি, যে এখন হচ্ছে কি, যে প্রসেসরটা ব্যবহার হচ্ছে, কিন্তু সামনে ফিফথ জেনারেশন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন যদি কেউ বিজনেস শুরু করে তাহলে তাকে কি করতে হবে, সর্বশেষ প্রযুক্তি, অর্থাৎ ফিফথ জেনারেশনের যে টেকনোলজি আছে সেই অনুযায়ী কিন্তু তাকে
অর্গানাইজেশন বিগিন করতে হবে। একেবারে যদি সে থার্ড জেনারেশন করে তাহলে কিন্তু সে কম্পিটিটিভ অর্থাৎ কম্পিটিটিভ ফেস কিন্তু রাখতে পারবে না। অলরেডি যে অর্গানাইজেশনগুলো ফোর্থ জেনারেশন আরো চলবে, হয়তো আরো চলবে, এখন এটা আরো আরো 50 ইয়ার্স বা আরো অ্যাপ্রক্সিমেট, এটা একটা অনুমান ভিত্তিক বলা হলো, বা আরো যত বছর এটা মানে ফিফথ জেনারেশন ইস্টাবলিশ না হওয়া পর্যন্ত, বা ফিফথ জেনারেশন ইস্টাবলিশ হলেও কিন্তু এটা এটা কস্টলি হবে। তো তখন সে অ্যাডাপ্টেশন স্টেজ থাকবে। তো সব মিলিয়ে যেটা হচ্ছে যে সর্বশেষ প্রযুক্তি নিয়ে কাজ করতে হবে। এরপরে নতুন নতুন ধারণা উৎসাহিত করুন, অর্থাৎ অর্গানাইজেশনে যেটা হচ্ছে যে ইনোভেশন, ইনোভেশন বা নতুন ধারণা। তো সেই সেই বিষয়টা সেই বিষয়টাকে ওপেন রাখতে হবে। যদি দেখা যায় ম্যানেজমেন্ট ওপেন না থাকে, অর্থাৎ অর্গানাইজেশনে শুধু নিজের কাজ করা যাবে, আর কোনো বিষয় শেয়ার বা কোনো এক্সট্রা কিছু করা যাবে না। তো এইভাবে যদি অর্গানাইজেশন স্টাফদের বা আইডিয়া কিন্তু যে কোথাও থেকে আসতে পারে, যে কোথাও থেকে আসতে পারে। তো এই জন্য যেটা হচ্ছে যে আইডিয়া আইডিয়া কোত্থেকে আসবে বা কে কে দিতে পারবে এটা কিন্তু আমরা জানি না। তো সেই জন্য যেটা করতে হবে আমাদের, একটা হচ্ছে ওপেন ডোর রাখতে হবে, যেখান থেকে, অর্থাৎ গ্রাসরুট লেভেল থেকেও যেন আইডিয়াটা চলে আসে। তো এই ক্ষেত্রে নতুন ধারণা, অনেক অনেক সময় নতুন ধারণাকে আমরা কি করি, নিরুৎসাহিত করি। নতুন ধারণাকে উৎসাহিত করবে, নতুন কথাকে অ্যাকসেপ্ট করতে হবে। পরীক্ষা নিরীক্ষা, একজন নতুন একটা বিষয় বললো, আচ্ছা ঠিক আছে আমরা দেখি কি হয়। তো অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে না, এটা তো কস্ট হবে, দেন আমরা কেন দেখবো, যদি ফেল করি। তো এই এই ক্ষেত্রে কিন্তু যদি ফেল করি সেক্ষেত্রে কিছু লস হবে, কিন্তু যদি আমরা ভালো করতে পারি, সাকসেসটা কিন্তু গ্রেট সাকসেস। সো এটাও মনে রাখতে হবে। তখন কিন্তু তখন কিন্তু মার্কেট লিডার হওয়ার একটা অপরচুনিটি থাকবে। তো এই জন্য পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে কস্ট যেটা সেটা ফান্ড করে হোক বা যেভাবে হোক এটাকে করতে হবে। দেন আমরা যেটা হচ্ছে যে ব্যর্থতা মেনে নেয়া, অনেক ক্ষেত্রেই যেই প্রবলেমটা থাকে সেটা হচ্ছে যে ফেইলিওরকে ভয় পাও, অর্থাৎ ফেইল করবে সেই বিষয়টা, সেই বিষয়ের জন্যই বেসিকলি উদ্যোক্তা হতে পারে না। তো দেন উদ্যোগ বা এন্টারপ্রেনিয়রশিপ বিষয়ের ক্ষেত্রে যে উদ্যোক্তা সবসময়ই ব্যর্থতাকে মেনে নেয় এবং ব্যর্থতা থেকে কি করে, ব্যর্থতা থেকে লার্ন করে এগিয়ে যায়। আর উদ্যোক্তা না হওয়ার বিষয় হচ্ছে কি, ব্যর্থতাকে ভয় পায় এবং ব্যর্থতার ধারে কাছেও যায় না। তো এই হচ্ছে বেসিক ডিফারেন্স। এক হচ্ছে ব্যর্থতাকে মেনে নেয় এবং হচ্ছে ব্যর্থতাকে মেনে নিয়ে কি সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে সামনে এগিয়ে যাওয়া। আরেকটা হচ্ছে যে ব্যর্থতাকে ভয় পেয়ে ব্যর্থতার কাছেই না যাওয়া। তো সেই ক্ষেত্রে কিন্তু উদ্যোগ গ্রহণ সম্ভব না। আর এইভাবে মার্কেটে টিকে থাকাও সম্ভব না। আলটিমেটলি যেটা হবে যে মার্কেট থেকে চলে যেতেই হবে। তাহলে এরপরে যেটা হচ্ছে যে সুযোগ গ্রহণের সীমানা, বেসিক্যালি অর্গানাইজেশনের ক্ষেত্রে সুযোগ গ্রহণের যে সীমানাটা, সেই সুযোগ গ্রহণের সীমানাটাকে দেখতে হবে যে কতটুকু স্পেস রয়েছে বা কতটুকু স্পেসে অপরচুনিটিটা অ্যাভেল করা যেতে পারে। তো অনেক সময় দেখা যায় যে এখানে কিছু বিষয় থাকে যে স্মল স্কেল অর্গানাইজেশন, তো স্মল স্কেল অর্গানাইজেশন কিন্তু লার্জ স্কেল অর্গানাইজেশন, সে একজন এখন যদি এরকম হয় যে স্কোয়ার লাইক ফার্মাসিউটিক্যাল শুরু করেছিল, তো এখন ফার্মাসিউটিক্যাল বিজনেস কিন্তু প্রথমে খুব ছোট পরিসরে, যখন বিজনেসটা বিল্ডিং করলো দেন কিন্তু আস্তে আস্তে কি করলো, অন্যান্য সেক্টরগুলোতে আসলো। এখন ওরা ওরা যদি তখন ভাবতো যে আমরা ওষুধ শুরু করেছি, আচ্ছা আমরা ইলেকট্রনিক্স শুরু করি, তখন কিন্তু ইলেকট্রনিক্স এর বেসিক্যালি ইনফ্রাস্ট্রাকচারই দাঁড়ায়নি। তো এই জন্য যেটা হচ্ছে যে ওইটা তাদের স্পেসের মধ্যে পড়ে না, তাদের স্পেসের মধ্যে ওই বিষয়টা আসে না। এখন যদি তারা ওইটা নিয়ে কাজ করতে চায় তাহলে সেটা কিন্তু ফ্রুটফুল কিছু হবে না। এরপরের যেই বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে সম্পদের সহজলভ্যতা, অর্থাৎ সম্পদ কতটুকু অ্যাভেলেবেল সেই বিষয়টাকে যে আমরা জাজ করব।
সম্পদের সহজলভ্যতা এবং ব্যবহারযোগ্যতা। দেখা গেল যে সম্পদ, বেসিক্যালি সম্পদ তো সহজলভ্য, সহজলভ্য বলতে যে আমাদের দেশেই সব পেয়ে যাব এরকম না বিষয়টা। আমাকে যেটা করতে হবে যে বিভিন্ন জায়গা থেকে এগুলোকে ল্যান্ড লেবার অর্গানাইজেশন, ক্যাপিটাল, ফার্স্ট ক্যাপিটালের মাধ্যমে, দেন ল্যান্ড আমাদের দেশে লইলো, লেবার, লেবার আমাদের দেশে, দেন অর্গানাইজেশন, অর্গানাইজেশন বিল্ড করার জন্য যেগুলো লাগবে, ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি মার্কেট মেথড, এইগুলোকে একসাথে করতে হবে, এগুলোকে একসাথে করতে হবে। এগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। যেমন আমরা মেশিনের ক্ষেত্রে যদি চাইনিজের চাইনিজ মেশিনের কথা বলি, চাইনিজ মেশিন। আর যদি আমরা বেটার কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি, দেন হচ্ছে কি হতে পারে, জার্মান মেশিন হতে পারে। সো জার্মান মেশিনের ক্ষেত্রে অনেক ইনভেস্টমেন্ট হবে, বাট আমরা ওই সেম বিষয়টাই কি চাইনিজ মেশিন দ্বারা পারফর্ম করতে পারি। কিন্তু এই ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে কোয়ালিটি, কোয়ালিটি, কনজিউমার ডিমান্ড, কনজিউমার চয়েসের বিষয় রয়েছে। ইউরোপে কিন্তু যেটা হচ্ছে ইউরোপের অ্যাকসেপ্টেন্স একরকম, আমাদের বাংলাদেশে একরকম, আফ্রিকায় একরকম। তো কান্ট্রি টু কান্ট্রি বেসিক্যালি কনজিউমার নিড, কনজিউমার তাদের যে কনজিউম করার টেন্ডেন্সি, এইটা হচ্ছে ভ্যারি করে। মাল্টি টিম অ্যাপ্রোচ, অর্থাৎ টিম ওরিয়েন্টেড, বেসিক্যালি কাজগুলো হবে টিম ভিত্তিক। টিম ভিত্তিক কাজ না হলে বর্তমান যেই কম্পিটিটিভ বা গ্লোবাল এজ, এই ক্ষেত্রে এই ক্ষেত্রে সাস্টেইন করা একেবারেই সম্ভব না। অর্থাৎ বহু বিভাগীয় দল মতবাদ, এবং এটাকে কি করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, আদারওয়াইজ কি করতে পারবে না, বা অর্গানাইজেশন সার্ভাইভ করতে পারবে না। এরপরের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা। অর্থাৎ কি করতে হবে, অর্গানাইজেশনে দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা থাকতে হবে। অর্থাৎ শর্ট টার্ম বেসিসে কিছু করা যাবে না, অর্থাৎ খুবই সীমিত সময়ের জন্য আমরা কিছু করতে পারি না। এরপরে হচ্ছে স্বেচ্ছামূলক কর্মসূচি। স্বেচ্ছামূলক কর্মসূচি বেসিক্যালি একটা প্ল্যাটফর্ম রাখতে হবে যে যেখানে মানুষ ডেভেলপ করতে পারে, যেখানে মানুষ স্বেচ্ছামূলক, অর্থাৎ অর্গানাইজেশনের সবকিছু যদি আমরা রুলস, রেগুলেশন আর পলিসিতে ব্লক করি, সেটা কিন্তু ইনোভেশন নিয়ে আসতে পারবে না। তো সেক্ষেত্রে স্বেচ্ছামূলক বা ভলান্টারি কিছু অ্যাক্টিভিটিস রাখতে হবে, এবং সেই অ্যাক্টিভিটিসকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে হবে। অর্থাৎ কিছু পলিসি রাখতে হবে যে কেউ যদি কোনো নতুন আইডিয়া নিয়ে আসতে পারে, বা সে তাকে ওয়েলকাম করতে হবে, এবং হচ্ছে ম্যানেজমেন্ট কি এটা অ্যাকসেপ্ট করবে। এরপরের যে বিষয়টা হচ্ছে সেটা হলো যে সুষ্ঠু পুরস্কারের ব্যবস্থা। অর্থাৎ একজন স্বেচ্ছামূলক কর্মসূচি করবে, বা সে নিজের টাইম টাইম ইনভেস্ট করবে, তো সেই ক্ষেত্রে তাকে এনকারেজ করতে হবে, তাকে উৎসাহিত করতে হবে। উৎসাহিত করে, উৎসাহিত করার ক্ষেত্রে যেটা করতে পারে যে অ্যাওয়ার্ড, তাকে অ্যাওয়ার্ড দেয়া যেতে পারে। দেন অ্যাওয়ার্ড দিলে এক হচ্ছে সে উৎসাহিত হবে, সে মোটিভেটেড হবে, দেন অ্যাজ ওয়েল অ্যাজ কি হবে, তার সাথে অর্থাৎ পুরো অর্গানাইজেশনে যারা রয়েছে তারাও মোটিভেটেড হবে, অর্থাৎ আমরাও কি এরকম চিন্তায় পার্টিসিপেট করতে পারি। তো এই জাতীয় বিষয়গুলো যখন এনকারেজ করা হয়, এই জাতীয় বিষয়গুলো যখন অর্গানাইজেশনে ইন্ট্রোডিউস করা হয়, তখন কিন্তু ইনোভেশন এবং হচ্ছে কি নতুন নতুন আইডিয়া, নতুন নতুন প্রজেক্ট গুলো রান করা, অর্থাৎ বিজনেস অর্গানাইজেশন, দেখা গেছে যুগ চেঞ্জ হলে কিন্তু কিছু কিছু প্রজেক্ট, অর্থাৎ কিছু কিছু প্রজেক্ট দেখা যায় যেটা দিয়ে শুরু করেছিল মাদার বিজনেস, সেটা এখন আর আপ টু ডেট না, বা সেটা অবসোলেট হয়ে গেছে। তো তখন কিন্তু তাকে নতুন, অর্থাৎ নতুন কিছু নিয়ে কাজ করতে হয়। আর এই সব কিছুই করা সম্ভব উচ্চ স্তরের ব্যবস্থাপকের সহযোগিতা। অর্থাৎ উচ্চ স্তরের ব্যবস্থাপকের সহযোগিতা ছাড়া এগুলো করা সম্ভব না। অর্থাৎ অর্গানাইজেশন যদি ছোট ছোট রুলস রেগুলেশন, ছোট ছোট বিষয় দিয়ে ব্লক করা থাকে, এটা করা যাবে, এটা করা যাবে না, এগুলো অর্থাৎ নানা দিক থেকে পার্সোনাল ফ্রিডম বা পার্সোনাল ইনোভেশনের কোনো স্পেসই নেই, টিম ওয়ার্কের কোনো স্পেসই নেই। তো এই জাতীয় অর্গানাইজেশন গুলো যেটা হয় যে
যেটা হয় যে সাস্টেইন করতে পারে না, অর্থাৎ গ্লোবাল কম্পিটিটিভ ইনভায়রনমেন্টের ক্ষেত্রে যেখানে অর্গানাইজেশন গুলো প্রতিনিয়ত রিসার্চ করছে, প্রতিনিয়ত নতুন নতুন মেথড, নতুন নতুন মার্কেট ক্রিয়েট করছে, তা সেখানে যদি ইনোভেশন না থাকে, সেখানে যদি নতুন কিছু না থাকে, তখন কিন্তু দেখা যায় যে অর্গানাইজেশন গুলো একটা সময় মার্কেট লিড করলেও আস্তে আস্তে একেবারে একেবারে কি মার্কেট থেকে বেরিয়ে যেতে হয়। যে এইটা এই কারণে যে ম্যানেজমেন্ট অর্থাৎ টপ ম্যানেজমেন্ট যেটা যারা রয়েছে তারা হচ্ছে কি করে না, নতুন আইডিয়াকে সাপোর্ট করে না, নতুন যে মেথড রয়েছে, নতুন বিষয়গুলোকে ইন্সপায়ার করে না। যেই যেই জন্য যে যেই জন্য এমপ্লয়াররা যারা যারা অর্গানাইজেশনের মধ্যে রয়েছে তারা তারা কি তারা হচ্ছে যে এই বিষয়গুলো অর্থাৎ এই বিষয়গুলো নিজেদের মধ্যেই রেখে দেয় বা শেয়ার করে না। এখন অর্গানাইজেশন যদি তাদেরকে সুযোগ দেয় দেন হচ্ছে এটা কিন্তু অর্গানাইজেশনের জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট। এভাবে উচ্চ স্তরকে কি করতে হবে, নিজেদেরকে প্রশস্ত করতে হবে, অর্থাৎ নতুন নতুন আইডিয়া নতুন নতুন আইডিয়া যেন তাদের কাছে নিয়ে আসা যায় সেরকম একটা স্পেস রাখতে হবে, তাদের সাথে শেয়ারিং কেয়ারিং মিটিং করতে হবে এবং হচ্ছে তাদের আইডিয়াস ভিউজ এইগুলো হচ্ছে জানতে হবে এবং হচ্ছে তাদেরকে কি করতে পারে, স্বেচ্ছামূলক কর্মসূচি দিতে পারে এবং হচ্ছে পুরস্কারের ব্যবস্থা করতে পারে। তো আজকে আমরা এই পর্যন্তই জানলাম। ভালো থাকো। দ্যাটস অল ফর দ্য টাইম বিং। আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে।